প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। স্যার, কেমন আছেন? ভালো আছি, সুপ্রভাত। অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। আলোচনার সুবিধার্থে কয়েকটা হেডলাইন পড়ে শোনাই পত্রপত্রিকায়, তারপর এটা নিয়ে আমরা কথা বলি। সমকাল হেডলাইন করেছে করোনার দ্বিতীয় ঢেউ, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য প্রায় অচল, সবাইকে মাস্ক পরতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্রথম আলো হেডলাইন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেবরে বিশাল, গুণে মানে নিচে, 7 দিনে তদন্ত, 6 দিনে বিচার শেষ, ধর্ষণ মামলার একটি রায় হয়েছে। জনগণ হেডলাইন করেছে সমন্বিত পরিকল্পনা 5 মন্ত্রণালয়ের, স্বস্তি ফিরবে 5 পণ্যে। কালের কণ্ঠ হেডলাইন করেছে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, শিল্প খাতে করোনার দ্বিতীয় ঢেউ, এখনই কৌশল ঠিক করার তাগিদ। বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে বড় প্রকল্পে করোনার ধাক্কা। ভোরের কাগজে হেডলাইন হয়েছে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সময় আলোতে হেডলাইন হয়েছে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শুরু নভেম্বরে, সাংগঠনিক জোটে বিএনপি, এবছরও হচ্ছে না কাউন্সিল। জায়দিন হেডলাইন করেছে দৃশ্যমান পদ্মা সেতুর 5 কিলোমিটার, স্বপ্ন এখন হাতের মুঠো। ইত্তেফাক হেডলাইন করেছে মাত্র 6 কার্যদিবসে ধর্ষণ মামলার রায়। মানব জমিন হেডলাইন করেছে নিত্য পণ্যের সিন্ডিকেট কারা। স্যার, মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটি জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে এই কথা বলছেন যে শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে, এবং আজকে সমকালের যে হেডলাইনটি পড়লাম যে করোনার দ্বিতীয় ঢেউ, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্য প্রায় অচল, ইউরোপ। আমাদের এই যে বারবার মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক করছেন, আমরা কতটুকু সতর্ক হচ্ছি? আমরা আসলে খুবই অসতর্ক, আত্মসতর্কতা বোধহীন জনগোষ্ঠী বা জাতি হিসেবে নিজেদেরকে ইতিমধ্যেই করোনা সংক্রান্ত বিষয় প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছি। আমাদের এখানে যে সংক্রমণের সংখ্যা প্রতিদিন আমরা যেটি পাচ্ছি সেটা কিন্তু একটু কমে এসছে। অন অ্যান এভারেজ সংক্রমণের হার কমেছে এবং মৃতের সংখ্যা কমছে, মৃতের পার্সেন্টেজটা কিন্তু কমে নেই। মৃতের পার্সেন্টেজ বরঞ্চ বেড়ে 1.46 হয়েছে, কিন্তু টোটাল ফিগার প্রতিদিনের ফিগারটা কমছে, তারপরও উঠানামা করছে। কিন্তু সেই ক্ষেত্রে তো সেই তুলনায় তো টেস্ট তো তত হচ্ছে না, টেস্ট কমে গেছে। কিন্তু মুশকিলটা যেটা হলো কি, করোনা যেহেতু জনসম্পৃক্ততা বেশি ঘটলি, মিশ্রণ বেশি ঘটলি, করোনা আক্রান্তের সংখ্যাটা বেশি, যেটা খুবই জ্বলন্ত উদাহরণ আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়। আমি কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করছিলাম যে উনি যে কোনো টাইমে হয়তো শুনবো যে উনি আক্রান্ত হয়ে গেছেন, কারণ উনি যেইভাবে মেলামেশা করছিলেন, এই সভা সমাবেশ মিটিং, একজন জননেতা তো বটেই, দায়িত্বশীল মানুষ, সেটা করতেই হচ্ছে, কিন্তু ওই যে হয়ে গেল। কিন্তু এখন আমরা ওনাদের মতন মানুষজন অনেক প্রোটেক্টেড থাকে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষজন রাস্তায় বাজারে কাজের জায়গায় চলাফেরা করছি, আমরা এত অসতর্ক ভাবে আমরা চলাফেরা করছি। সামাজিক দূরত্ব বলে যে কথাটি, সেটা তো আমরা কোনোভাবেই মেনটেন করছি না, এমনকি ন্যূনতম যে সতর্কতা সেটি হলো মাস্ক পরা, অন্তত আমরা সেই মাস্কটা পরছি না বেশিরভাগ মানুষই, এবং মাস্কটা আমাদের সাথে থাকছে, আমরা সেটা থুতনিতে ঝুলিয়ে রাখছি, পকেটে রাখছি। কেউ কখনো যদি জিজ্ঞেস করে, আগে এরকম ব্যাপারটা ছিল, একজন আরেকজনকে জিজ্ঞেস করতো মাস্ক পরলি না কেন, মাস্ক পরেননি কেন, কিন্তু এখন সেই জিজ্ঞেস করার ব্যাপারটা চলে গেছে। তো এই যে আমাদের কালেকটিভ অসতর্কতা, এবং এটি আমরা নিজেরা নিজেদের জন্য কিন্তু বিপদ ডেকে আনছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, এবং যেই আশঙ্কা থেকে আসলে এইচএসসি পরীক্ষাটা নেওয়া হলো না, যে আশঙ্কা থেকে এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না, আমরা যদি এই আশঙ্কাগুলির কারণে এই ক্ষতিগুলি মেনে নিচ্ছি, কিন্তু আমরা আসলে ক্ষতি মেনে নিচ্ছি, ক্ষতি মানতে প্রস্তুত, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। এটা খুবই দুঃখজনক। এবং এখন যেটা হয় যে এটা কিন্তু আইনও আছে, বিধিবিধান তৈরি করা হয়েছে, এটা সংক্রান্ত নানা রকমের ভৎসনা, জরিমানা, এমনকি শাস্তির বিধানও আছে। তো এখন
লাস্টলি যদি যেটা হয় যে সর্বশেষ ওষুধ এনফোর্সমেন্ট, তখন বাধ্য করা যে আপনার সতর্ক থাকতে বাধ্য করা মানুষকে, এবং সেটা আসলে দুঃখজনক, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। কিন্তু যেটা হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেলে তো মানুষ ঘুরে দাঁড়ায়। এখন সরকারি ব্যবস্থাপনা যদি দেখে যে মানুষকে কোনোভাবেই আসলে এই বিষয়ে সচেতন করা যাচ্ছে না, তখন এনফোর্সমেন্টে যাবে, এবং তখন আবার দেখবেন যে এই এনফোর্সমেন্ট করা শুরু করলে নানা রকমের কথা বলবো, সমালোচনা করব, বাড়াবাড়ি করছে এগুলি বলবো, কিন্তু বিন্দুমাত্র আমরা ভাববো না যে আমরা আমাদেরকে নিজেদেরকেই এই বাড়াবাড়ির মুখোমুখি করতে বাধ্য করেছি। যাই হোক, আমি আশা করব যে আমরা এই শীতে, যেটি অলরেডি ইউরোপে সেকেন্ড ওয়েভ এসে প্রায় অচল করে দিচ্ছে, তা আমাদের এখানে তো আস্তে আস্তে ঠান্ডা পড়বে। এটা কার্তিক মাস শুরু হয়ে গেছে, আমাদের আগামী 2-3 মাস সময় তো ক্রমেই ঠান্ডা হবে, এবং আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আসলে মোটামুটি ঠান্ডার মধ্যে থাকবো। এই সময়কালটা এমনিতেই অন্য সময়ও, সাধারণ সময়, করোনা ছাড়ার সময় বাংলাদেশের গ্রামেগঞ্জে, শহরে, বিশেষ করে শহর অঞ্চলের যে বায়ু, দূষিত বায়ু, আমাদের বৃষ্টি কমে যাবে, যার ফলে আমাদের এয়ার পলিউশনটা বাড়বে, এবং আমাদের এই সর্দি কাশি, বিশেষ করে এই জাতীয় প্রকোপ এমনিতেই বাড়বে। এবং এর সাথে যদি করোনার ভাইরাসের যে অবস্থাটা, সেটি যদি আবার যুক্ত হয়ে যায়, অবস্থাটা কিন্তু ভয়াবহ হবে। এবং গভর্নমেন্ট কিন্তু একটু সতর্ক হয়েছে। আপনি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে মানে সেন্ট্রালি অক্সিজেন সাপ্লাই করার পাইপলাইন অ্যান্ড সিস্টেম ইনস্টল করা হচ্ছে। সব জায়গায় অনেকগুলি ভেন্টিলেটরও দেওয়া হচ্ছে, যদিও আইসিইউ ফেসিলিটিস আসলে করা যাচ্ছে না, পর্যাপ্ত না, এবং করাটা মানে সম্ভব না, বাস্তবসম্মত না। আমি যন্ত্র থাকলেই তো হবে না, আইসিইউ যে টোটাল সিস্টেম, সেটা পরিচালনা করার জন্য অভিজ্ঞ প্রফেসর লাগেন, অন্তত প্রতি শিফটের কাজে লোকবল লাগে, প্রশিক্ষিত আইসিইউ স্পেশালাইজড ডাক্তার লাগে, সেবক সেবিকা লাগে। তো সেইগুলি তো আমাদের দেশে সে পর্যাপ্ত সংখ্যক নেই। সুতরাং আমাদের কিন্তু একটা রিস্কের নিয়ে এই শীতকালটা পার করতে হবে, এটা একেবারে মানে অবধারিত। একটি খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি, খুবই আশাব্যঞ্জক খবর। শিশু ধর্ষণ মামলা 7 দিনে তদন্ত, 6 দিনে বিচার শেষ। তার মানে আমরা পারি। ইয়েস, উই ক্যান ডু ইট। যেটা হলো যে আমাদের এখানে যে ধর্ষণ বা এই জাতীয় ঘটনার, অন্য যে কোনো ঘটনার ক্ষেত্রে, স্পেশালি ধর্ষণের ক্ষেত্রে যে প্রক্রিয়ায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে কিনা, এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে বা যাকে অভিযুক্ত করা হচ্ছে সেই প্রকৃত অভিযুক্ত কিনা, অপরাধী কিনা, সেগুলি আইনি প্রক্রিয়ায় নির্ধারণের জন্য এবং কোর্টে যাওয়ার আগ পর্যন্ত যে প্রক্রিয়াগুলি, অর্থাৎ মেডিকেল টেস্ট অ্যান্ড আদার থিংস, রিপোর্ট, মেডিকেল ক্লিনিক্যাল রিপোর্ট, এবং সেগুলির যে পর্যায়গুলি যায়, এবং তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হয়, এবং বিচারিক প্রক্রিয়া গিয়ে একটা দীর্ঘ সূত্রিতায় পড়ে, এবং একটা মেডিকেল রিপোর্ট ছিল না, সেই কারণে প্রমাণিত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে একদম প্রমাণিত যে এই লোকটি আসলে ধর্ষণ করেছেন, তাকে শাস্তি দেওয়া গেল না, কারণ মেডিকেল রিপোর্টটা নেই। এখন এই যে হাইকোর্টে কিন্তু এর মধ্যে কিন্তু এটার একটা পর্যবেক্ষণ এবং রুল দেওয়া হয়েছে যে এইটার জন্য শাস্তি বা মানে বিচার বন্ধ করে রাখা যাবে না। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি থাকে, সেইটাকে ধরে, সাক্ষী ধরে বিচার করে করতে হবে। মেডিকেল রিপোর্ট ইজ নট ইন এভরি কেস ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ইফ ইট ইজ প্রুভড আদারওয়াইজ অলসো। অন্যভাবে যদি প্রমাণিত হয়, মেডিকেল রিপোর্ট ছাড়াও শাস্তি দেওয়া যাবে, বিচার করে যাবে। এখন এই যে এই ক্ষেত্রে যেটা হয়েছে, যেইখানে ধর্ষণকারী নিজে যদি বিচারকের কাছে, আদালতের কাছে নিজে স্বীকার করে যে ইয়েস আই কমিটেড দিস ক্রাইম, তারপরে অত সাক্ষী সাবুত মেডিকেল রিপোর্টের তো কিছু নাই। আসলে খুব সাধারণ বাস্তব বোধজ্ঞানী তো এটা বলে, আমি দোষ স্বীকার করলে আমি তো স্বীকার করেছি, এখন এটার জন্য প্রমাণ করার জন্য 8-10 জন সাক্ষী, মেডিকেলের রিপোর্ট, পুলিশের তদন্ত রিপোর্ট, বিচার দীর্ঘায়িত করা, হ্যাঁ, এগুলি তেমন কোনো দরকার নেই। মনে করি এটা একটা এক্সাম্পল তৈরি হয়েছে যে দ্রুত বিচার সম্ভব যদি এইরকম মানে অভিযুক্ত নিজে দায় স্বীকার করে নেয়। দায় স্বীকার করে নিলে আরেকজনের এসে প্রমাণ করতে
করার এমন কোনো প্রয়োজন নাই যে না, সে যেহেতু দায় স্বীকার করেছে আমিও বলি যে হ্যাঁ আসলে ঘটনাটা ঘটিয়েছে, তাই না? বাড়তির তো কিছু নাই। তো এরকম বিবেচনায় তারপরও শাস্তি একটা বিষয়, যে অভিযুক্ত তার অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার এবং যথাযথ প্রক্রিয়ায় বিচার পাওয়ার, সেটা নিশ্চিত করতে হবে। এবং অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়ের ক্ষেত্রেই যেন ন্যায্যতা বজায় থাকে, সেটা মেনটেন করতে হবে। নির্দোষ ব্যক্তি যেন কোনো শাস্তি না পায়। অবস্থাতেই শাস্তি না পায়। কিন্তু আবার একটা এখানে বিপদও আছে। বিপদ আমাদের এখানে যে সিস্টেম, আমাদের যে প্রক্রিয়া এবং আমাদের যে মানসিকতা, সবকিছু মিলিয়ে এমন ঘটনা ঘটতে পারে অনেক ক্ষেত্রে, এরকম হুড়াহুড়ি দ্রুত বিচার সম্পন্ন করতে গিয়ে অনেক সময় বিচার যথাযথ না হওয়ার আশঙ্কাও থাকে। আশা করি এই সমস্ত বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে এবং ন্যায় ভিত্তিতে এই সমস্ত দায়িত্বগুলি আমাদের সংশ্লিষ্ট, বিশেষ করে পুলিশের কর্মকর্তা যারা এটার সাথে তদন্ত এবং চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যুক্ত থাকেন, তারা সেটা বজায় রাখবেন। এবং বিচারক যিনি বিচারটা করেন এবং এই সংক্রান্ত ডাক্তার বা চিকিৎসক যারা পরীক্ষা টরীক্ষা করেন ইত্যাদি, এদের সবার একটা সামগ্রিক সমন্বিত কালেকটিভ যে উই আর সার্ভিং, এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি থেকে আসলে কাজগুলি পরিচালনা করতে হবে, যেগুলির অনেক ঘাটতি আমাদের চোখে পড়ে সবসময়। এটা যেমন চোখে পড়া রাগ ডাক করার কিছু নাই, এই ঘাটতিগুলি আছে বলেই তো শতকরা 3টাও বিচার শাস্তি হয় না। আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আপনি এখন যে বিশ্ববিদ্যালয়টির কথা বলবো, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আপনিও। জি। হেডলাইন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেবরে বিশাল, গুণে মানে নিচে। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেবরে বড় হয়েছে কিন্তু শিক্ষার মান ও গবেষণার দিক দিয়ে উন্নতি হয়নি। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের শিক্ষা ক্ষেত্রের একই চিত্র। বর্তমান উপাচার্য বলেছেন, সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্য পাঠাগার সুবিধা, আধুনিক গবেষণাগার, আবাসন ও পরিবহন সেবার প্রয়োজন। সেখানেও বিশ্ববিদ্যালয় পিছিয়ে রয়েছে, এজন্যই শিক্ষার দিক দিয়ে উন্নতি করা যাচ্ছে না। কি মনে হয় আপনার? না, এটা সত্যি দুঃখজনক। আমাদের স্বাধীনতার প্রায় 50 বছর দ্বার প্রান্তে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি, আপনিও করেছেন, আমরা একই সমসাময়িক সময়ে একই বিভাগে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আমরা লেখাপড়া করেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক পরিবেশ, এই পরিবেশটা আমরা যখন ছিলাম প্রায় 35-40 বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো একদম ভিন্ন, একেবারে অন্যরকম। কিন্তু নাও ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ক্রাউডেড জোন। আপনি যখনই যাবেন তখনই মনে হবে যে একটা বাজার অঞ্চলে এসছেন, এত মানুষ, বাজার ঘাটে যে পরিমাণ মানুষ থাকে এরকম। ঢাকা ইউনিভার্সিটিতে এখন ওপেন স্পেস, গ্রিনারি অনেক কমে গেছে, বড় বড় দালান কোঠা হয়েছে, বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, অনেক ডিপার্টমেন্ট চালু হয়েছে। সব ডিপার্টমেন্ট চালু করার কতটা যৌক্তিক অযৌক্তিক সেগুলি ভিন্ন বিষয়। প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে, শিক্ষার্থীর সংখ্যা আমাদের সময়ের থেকে বোধহয় 3 গুণ হয়ে গেছে। শিক্ষক সংখ্যা আমাদের সময়ের চেয়ে 3 গুণের কাছাকাছি হয়ে গেছে। কলেবরে অনেক বেড়েছে, কিন্তু গুণগত সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত দীর্ঘকাল কাজ করেছেন, উনি তো ওনার সামগ্রিক জীবনের অভিজ্ঞতা পর্যবেক্ষণ থেকেই কথাগুলি বলছেন। এবং ওনার মতো একজন শিক্ষাবিদ এবং শিক্ষা অন্যান্য মুরব্বী, উনি যখন এই কথাটি বলেন তখন আমাদেরকে সত্যি ভাবনার বিষয়। আজকে আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী 20 অক্টোবর, 15 বছর হয়ে গেল। 2005 সনে বিশ্ববিদ্যালয় হিসেবে এটি ঘোষিত হয়। আমরা শুভেচ্ছা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে। আজকে করোনার কারণে ওই যে আমাদের প্রথা সেলিব্রেট করি, উৎসব করি, সেটা অনেক হচ্ছে না, একেবারে সীমিত। আমি ওইখানে চলে এসেছি। তো আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, আমার সহকর্মী যারা আছেন এবং কর্মকর্তা কর্মচারী, সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসে। তা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা, নতুন বিশ্ববিদ্যালয় হলো, এটি যে খুব বেশি উন্নত অবস্থায় দিকে যাচ্ছে বিষয়টা কিন্তু না। এটা আমরা আবার এককভাবে বিশ্ববিদ্যালয়গুলি যারা পরিচালনা করেন, অর্থাৎ ভাইস চ্যান্সেলর এন্ড আদার বডিজ,
এদের এককভাবে মানে এই বিষয়ে আসলে দায়ী করাটাও মানে এক ধরনের মানে অন্যায় হবে আমি মনে করি, কারণ ইট ডাজন্ট ডিপেন্ড অন অনলি দি ইউনিভার্সিটি পিপল। এটা অনেক কিছুর উপর, ইউজিসির উপর নির্ভর করে, শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। আমি খুব ছোট্ট উদাহরণ দিই যে আমার ডিপার্টমেন্টের জন্য যে পরিমাণ স্পেস অ্যান্ড আদার ইকুইপমেন্ট দরকার, সেটি কিন্তু আমি 5 বছরও এখনো পর্যন্ত সংস্থান করানোর ব্যবস্থা করতে পারিনি। এটি এমন নয় যে আমার ভাইস চ্যান্সেলর স্যার বা কর্তৃপক্ষ এটা করতে অনুৎসাহী হলে তো নতুন এরকম একটা ডিপার্টমেন্ট চালুই করতেন না। কিন্তু আমাদের এখানে যে কনস্ট্রাকশনের কাজ, সেগুলি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করে, যেই কাজ শেষ করে আমাদেরকে আরো 2 বছর 3 বছর আগে দিয়ে দেওয়ার কথা, সেটা এখনো চলছে না। কিন্তু এইরকম কিন্তু পরিবেশ আছে। এবং আরেকটা বড় বিষয় যে আমাদের এখানে গবেষণা খাতে বাজেটটা কম দেওয়া হয়। অন্য সমস্ত কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের বেতন ভাতা সুবিধা দিই, পরিবহন ইত্যাদি, নির্মাণ মেইনটেনেন্স, ইত্যাদির জন্য যত খরচ হয়, অ্যাকচুয়াল কাজের যে জায়গাটা অর্থাৎ রিসার্চের জায়গাটা, সেইখানে মনোযোগটা কম, বাজেট বরাদ্দটাও কম। এবং আবার আমি বলবো যে আমরা শিক্ষকরা যারা, আমরা খুব মানে প্রপারলি প্রয়োজনীয় বিষয়কে গবেষণার প্রস্তাবও আমরা কম দিই। এটা বাস্তবতা। কিন্তু আমরাও গবেষণার প্রস্তাব কম দিই, আমরাও যথাযথ প্রক্রিয়ায় দিই না। আবার আমাদের গবেষণা প্রস্তাব মানে অনুমোদিত হয়ে সেটার জন্য অর্থ বরাদ্দ হতে যে দীর্ঘ প্রক্রিয়া, এই সমস্ত হতে অনেক জটিলতা তৈরি হয়। সেই কারণে কোনো কিছুই মানে এককভাবে কর্তৃপক্ষ বা এককভাবে শিক্ষকরা অমনোযোগী, দায়িত্বহীন এরকম বলা না। এটা সামগ্রিকভাবেই এক ধরনের অসামঞ্জস্যতা এবং সমন্বয়হীনতার ফলাফল। না, কিন্তু আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতেই চাই, যেটা হলো যে আমার সামর্থ্য সংকট সবকিছু মেনেও যদি আমার ভীষণটা থাকে যে আমি ভালো করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গা জমি, যা আয়তন, সবকিছু মিলিয়ে যে বিস্তৃত পরিসরে এই বিশ্ববিদ্যালয়টি দাঁড়িয়ে আছে, যে সুযোগ সুবিধা নিয়ে আছে, জনগণের 86% করের টাকায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়, সেই তুলনায় আমরা কি আশা করতে পারি যে বিশ্ববিদ্যালয়টি সেই অবস্থানে দাঁড়ানোর চেষ্টা করতে পারে? অবশ্যই, আশা কেন করব না? কারণ যখন বিশ্ববিদ্যালয়ের 100 টাকা খরচে 86 টাকা মানুষের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন ছাত্র বা একজন শিক্ষক যে ফ্যাসিলিটিসটা ভোগ করছেন, এটি আমার আপনার সবার টাকার ফ্যাসিলিটিস। তো সেক্ষেত্রে আমি যখন টাকা দিচ্ছি দেশবাসী হিসেবে, আমি তো জবাবদিহিতাটা চাই না, জবাবদিহিতা না, আমি চাচ্ছি, আমি ফলাফল চাচ্ছি। আমি আমার বাচ্চাকে স্কুলে দিচ্ছি, তার পেছনে প্রাইভেট টিউটর রেখে পড়াচ্ছি, কোচিংয়ে পড়াচ্ছি, শেষে আমার প্রাপ্তি কি? আমার বাচ্চাটা একটু ভালোভাবে পাশ করলো, ভালো রেজাল্ট করলো, তার বুদ্ধি শুদ্ধি, জানা বোঝার পরিধি বাড়লো, তার চিন্তার ক্ষমতা বাড়লো, গভীরতা হলো। এটি তো আমি আমার প্রত্যাশা করবো। তো মানুষ, দেশের মানুষ আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো এবং পড়ার সুযোগ দেয়। তো দেশের মানুষের তো প্রত্যাশা থাকবে আমি ভালো পড়াবো এবং আমার ছেলেরা ভালো ছাত্র হয়ে ভালো পড়াশোনা করবে। সেটাই জরুরি। মানব জমিনের একটি হেডলাইনের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি, নিত্য পণ্যের সিন্ডিকেটে কারা? এখন কি এই প্রশ্নের উত্তর জানি না আমরা? আসলে মানে আমি আপনি ভোক্তা, আমি আপনি তো আর অতটা জানবো না যে আমি বাজার থেকে গিয়ে আলু কিনে আনি। বাজারে যে সবজিওয়ালা, একটি পত্রিকায় হেডলাইন হয়েছে যে মজুদদাররা আলুর দাম বাড়াতে চাচ্ছেন, এটাও নিউজ হয়। আলুর দাম বাড়াতে চাচ্ছেন, এইটাও নিউজ হয়। তো দেখুন, মানে এটা আমি যেটা বলবো যে এটা প্ল্যানিং এবং ম্যানেজমেন্টের ব্যর্থতা। আমরা আমাদের যদি সামগ্রিক ব্যাপারটা বিবেচনা করি, আমাদের চালটা সারপ্লাস, আমাদের যে চাল পরিমাণের চাল উৎপাদন হয় আমাদের দেশের চাহিদা মিটে কিছুটা হাতে থাকে অথবা ব্রেক ইভেনে থাকে। আমাদের যে আলু উৎপাদিত হয় বলে কৃষি বিভাগ থেকে আমরা তথ্য পাই, এতে প্রায় 1,10,00,000 টন আলু আমাদের এক বছরে, গত মানে ফসলি বছরে হয়তো উৎপাদিত হয়েছে। আমাদের চাহিদা 70 থেকে 80 লাখ টন। তার মানে আমাদের প্রায় 20-30 লাখ টন সারপ্লাস আছে, উদ্বৃত্ত আছে। তাহলে আমাদের আলুর দাম কেন হঠাৎ করে এরকম বাড়বে? আমাদের চাল উদ্বৃত্ত বা ব্রেক ইভেনে আছে, আমাদের চালের দাম কেন 2-3 মাসের ব্যবধানে 5-6 টাকা প্রতি কেজিতে বেড়ে যাবে? বিশেষ করে সাধারণ মানুষ যে চালটা খায়, একটু কম মোটা চাল, কম দামের চাল যেটি বিবেচিত হয়, সেটির দাম কেন সবচেয়ে বেশি বাড়বে? এবং আমাদের অন্য
বাজার ব্যবস্থাপনায় এখন না করে সাময়িক একটা সময়, সব সময় থাকে, লিন সিজন থাকে, একটা সবজির সিজনের ক্যাপ থাকে। তো এখন না হয় বন্যা এবং শীতকালীন সবজির আগের একটা গ্রীষ্মকালীন সবজি প্রায় শেষ, মাঝখানে বন্যার প্রকোপ গেল, শীতকালীন সবজিটা মাত্র হয়তো চাষ হচ্ছে। এখন সবজির বাজারের ক্ষেত্রে না হয় একটু দাম বাড়বে, এটা বাস্তব, এটা প্রাকৃতিক কারণেই বাস্তব। কিন্তু আলুটা তো আর এখনকার সমস্যা না, আলুটা তো আমাদের স্টকে আছে। এটা হলো কি, আমাদের কৃষি বিভাগ যথাযথ তথ্য দেয় কিনা জানি না, আবার বাণিজ্য মন্ত্রণালয় যারা ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনাটা তদারকি করে, সরবরাহটা তদারকি করে, তারা কতটা মাথায় নিয়ে, কতটা প্রাণের তাগিদে করে জানি না। হ্যাঁ, সেই কারণেই এই অবস্থা। ইটস এ সিম্পল ম্যানেজমেন্ট প্রবলেম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী যে পরামর্শটি বারবার দিচ্ছেন সেটার দিকেই দৃষ্টি আকর্ষণ করি। বাঘ এলো বলে সেই গল্পটি কিন্তু আমাদের সবার জানা। আমরা যেন বিপদে না পড়ি, অতএব বিপদের আগেই সতর্ক হওয়াটা জরুরি। করোনাকালীন এই দুঃসময়ে স্বাস্থ্য বিধিটা মেনে চলবেন, এবং বলা হয় মাস্ক যদি ব্যবহার করেন 80% সংক্রমণ থেকে দূরে থাকা যায়। অনেক ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার দেখা হবে। খোদা হাফেজ।